গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। আমিও হাত জোর করে মানে ভাইও হাত ক্ষমা চেয়েছে, ভাইয়ের বউ ক্ষমা চেয়েছে, তাই আমিও হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইলাম। ভাইয়ের বউ যখন চেয়েছে, ননদ হয়ে আমি বা পিছিয়ে থাকি কেন? হাত জোর করে বলছি তোমাদেরকে, প্লিজ তোমরা এমনভাবে কমেন্ট লিখো না যে ভাই আর ভাইয়ের বউয়ের এটা নাটক ছিল। প্লিজ তোমাদেরকে হাত জোর করে বলছি, কারণ আমার ভাইয়ের বউয়ের মনের ভেতরে মনে হয় লাড্ডু ফুটছে, মানে কনফিউজ এমনভাবে গিরে গেছে, এমনভাবে মাটিতে লটর পটর খাচ্ছে যে সেই কারণে আজকে আমার ভাইয়ের বউও এই প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে হাত জোর করছে, হাত জোর একদম এইরকম করে হাত জোর করে বলছে, প্লিজ তোমরা আমায় ভিউজ দাও। আমার অবস্থাও শোচনীয় হয়ে যাবে। স্বামী ছেড়ে, সংসার ছেড়ে, বাচ্চা ছেড়ে তোমাদের বল ভরসায় তো বাইরে বেরিয়েছি। সেটা দেখে ইন্সপিরিত হয়ে এই মিশিলিও তো বা স্বামীকে ছেড়ে, সংসার ছেড়ে, ও আবার বাচ্চাদের নিয়ে বাইরে বাইরে বেরিয়েছে। এই তোমাদের জন্যই তো, তোমরাই তো বল ভরসা, তোমরাই তো সকলের শক্তি। তোমরা এই যে তোমাদের দিকে আমি হাত জোর করে বলছি, প্লিজ প্লিজ ভাইয়ের বউ আর ভাই এক হয়ে যাবে, এইটা নাটক ছিল, এটা তোমরা বলো না। এই টেপিকে দেখে অনেকে ইন্সপিরিত হয়েছে, আগামী দিনেও হবে। এই যে তারা জলজান্ত স্বামীগুলোকে ছেড়ে ভাড়া বাড়ি, বাসা ভাড়ি, ফ্ল্যাট ভাড়া এইসব নিয়ে নিয়ে সেখানে গিয়ে বসবাস করবে। এখন ওয়াইটিতে তাকালেই সবাই সব স্বামী ছেড়ে দিচ্ছে আর ভাড়া বাড়ি চলে যাচ্ছে, স্বামী ছেড়ে দিচ্ছে, ফ্ল্যাটে উঠছে। না 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 না, পরকীয়া বা প্রেম ঘটিত ব্যাপার না ওটা, সাইডে ওটা না। অ্যাকচুয়ালি স্বামীর অত্যাচার, প্রচণ্ড টর্চার, প্রচণ্ড অত্যাচার, যেগুলো নিতে পারছে না বলে তারা প্রত্যেকে বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওটা মেন বিষয় হচ্ছে যে টেপি কি আবারও শ্বশুরবাড়ি ঢুকবে? মানে অ্যাকচুয়ালি কি এই যে ভাইয়ের সাথে দিদির ঝামেলা, বা ভাইয়ের বউকে কি আবারও বাড়ি ফিরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা চলছে? ওদের কি কোনো যোগ সাজিশ আছে যে এর ভেতরে এই যে আমি ছিলাম ওদের পথের কাঁটা, তাই আমাকে সরিয়ে দিয়েই আবারও ভাই আর ভাইয়ের বউয়ের মিলন ঘটতে চলেছে? তো এরকম কমেন্ট আমি দেখলাম, প্রায় কমেন্ট আমার কমেন্ট বক্সেও আছে, প্রায় কমেন্ট ভাইয়ের কমেন্ট বক্সেও আছে, প্রায় কমেন্ট ভাইয়ের বউয়ের কমেন্ট বক্সেও ঘোরাফেরা করছে। তা সেই কারণেই এটা ক্লিয়ার করে দিতে আসছি যে এরা কি সত্যি এতদিন ধরে নাটক করেছিল, যে নাটকটা আর টানতে পারছে না, এবার নাটকের অবসান ঘটছে? বা এটা কি সত্যি যে আবারও টেপি কি তার শ্বশুরবাড়ি ফেরত আসবে, এরকম কোনো মানে ব্রেন খাটাচ্ছে কি না? যেটা আমি জানি, আমার যতদূর জানা, আমার যতদূর এদের সাথে মানে গভীর থেকে গভীরতম মেশা, কারণ দেখো, কোনো কথা আমি তোমাদেরকে কিন্তু আজ পর্যন্ত বলছি মিথ্যে বলিনি, নাটক করিনি, যাত্রা করিনি। যেটা মশা দাঁড়ো দাঁড়ো, যেটা মানে বলার মিথ্যে, সেটা তোমরা বুঝেছো যে এটা প্র্যাঙ্ক হচ্ছে, এটা মজা করছে, এটা আড্ডা মারছে, এটা ইয়ার্কি মারছে, এগুলো তোমরা বুঝেছো। কিন্তু যেটা রিয়েল ঘটনা, এই যে থানা, কোর্ট, পুলিশ, কেস খামারি, এগুলো কিন্তু সমস্তটাই রিয়েল এবং সত্যি। কারণ এখানটায় একটু মিথ্যে নয়। যেভাবে টাকা সন্দীপের খরচ হয়েছে, আর যেভাবে সত্যিকারের দৌড়ে দৌড়ে গিয়ে কেস কামারি মানে এগুলো করা, বা এগুলো ওকে নিজেকে বাঁচাতে গিয়ে যে পাল্টা ঘাত প্রতিঘাতে যেগুলো চলেছে, এগুলো কিন্তু রিয়েল। এখানে কোনো গল্প কথা নয়, এখানে কোনো আর্টিফিশিয়ালি নয়। যেটা ওরা গেছে সেটা সত্যিই গেছে, আর যেটা করেছে এগুলো সব সত্যি ঘটনায়। তবে যে টেপি আবারও ফিরে আসবে, এই যে স্বামী স্ত্রীর মিল হবে, এটা আমার মনে হয় সম্ভব নয়। আমার মনে হয় কেন, টেপি যে ফ্রিডামটা পাচ্ছে, বা যে ফ্রিডামের সাথে ও চলাফেরা করছে, আর যে লাইফস্টাইল ও কাটালো, এরপর কখনোই ও শুধু ওর নিজের এই শ্বশুরবাড়ি নয়, ও পৃথিবীতে কোনো শ্বশুরবাড়িতে গিয়েই সংসার করতে পারবে না। ওই যাবে, আসবে, ঘুরবে, বেড়াবে, হয়তো কারো বাড়ি গেল, দু একদিন থাকলো, থাকার পর আবার ফেরত নিজের বাড়ি চলে এলো, এগুলো আলাদা। নিজের ফ্ল্যাটের বিন্দাস থাকলো, বাইরের খাবার কিনে এনে খেলো, ও তোমাদের কাছে ব্লগিং দিল। আর এই যে রোজগার, এই যে টাকাটা ইনকাম করাটা, ও প্রমোশন ভিডিওতে এককালীন থোকে থোকে টাকা পায়, আর এখানে ব্লগিংয়ে হচ্ছে টাকা আসে, সেটাতে সব ডলারগুলো এক জায়গায় হয়, 30 দিন পর পায়। তো সেখান থেকে ওর দেখছে কারেন্ট টাকা, এই যে কারেন্ট টাকা পেয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ওর ইয়ে থেকে, কী নাম জানো,
প্রমোশন ভিডিও থেকে, সেই কারণে প্রমোশন ভিডিওর দিকে বেশি মন দিয়েছে। 1 মিনিট একটা ফোন, আমি ভিডিও করতে বসবো আর ফোন আসবে না, তা একদমই হবে না। আর এটা একটু দরকারি ফোন ছিল, তার জন্য রিসিভ করলাম। এবার বলি, যেটা প্রমোশন ভিডিওর টাকাগুলো একদম ক্যাশ লিকুইড সাথে সাথে পেমেন্ট হয়ে যায়, মানে ভিডিও প্রমোশন ভিডিও দিয়ে দিল, ওইদিকে ক্যাশ চলে এলো। আর এদিকে ব্লগিংয়ে কিন্তু 30 দিন পর, তারপরে ব্লগিংটা হচ্ছে ভিউজের ওপর নির্ভর করছে, টাকা পয়সা পাওয়াটা মানুষের দেখার ওপরে। তো সেই কারণে ওর কাছে ব্লগিংটা অতটা ইম্পর্টেন্স নয় যতটা প্রমোশন ভিডিও। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে প্রমোশন ভিডিও পাচ্ছে একমাত্র কিন্তু এই ব্লগিং চ্যানেলের জন্যেই। এই ব্লগিং চ্যানেলটা আছে বলেই কিন্তু এই যে ব্লগিংয়ের ভিউজের ওপরে কিন্তু নির্ভর করে কিন্তু এই প্রমোশন ভিডিওগুলো পাচ্ছে। এবার যদি এখানে ভিউজ কমতে থাকে, ওর নিজস্ব ভিউজ যদি পড়ে যায়, তখন কিন্তু প্রমোশন ভিডিওর টাকাও কিন্তু কমে যাবে। সেটা দেরি আছে, সেটা যে রাতারাতি কমবে না, রাতারাতি না। একটা কন্ট্রাক্ট হয়ে যায়, ওর এখন এত 1 বছরের কন্ট্রাক্ট করে নিয়েছে বা 1.5 বছরের কন্ট্রাক্ট করে নিয়েছে। সে 1-1.5 বছর ধরে ওই প্রোডাক্টটার প্রমোশন ভিডিও করবে। সেই জায়গায় ওদের একটা অ্যামাউন্ট ফিক্সড হয়ে গেছে। এবার এখানটায় ওর চ্যানেলে ভিউজ কম থাকুক বা বেশি থাকুক, ও ওই প্রোডাক্টটার অ্যাড শুধু দিয়ে দেবে, এটাই চলবে। তাই এইগুলো হচ্ছে ওর ফান্ডা। তাই ও আলটিমেটলি ভীষণ মানে সূক্ষ্মতার সাথে ও ব্লগিংটাকে ধীরে ধীরে একটু বাঁচিয়ে রেখেছে, কিন্তু ওর মেন ফোকাস প্রমোশন ভিডিও। যেটাও নিজেও বললো যে প্রমোশন ভিডিওগুলো এত শ্যুট থাকে, যে কারণে তোমরা দেখছো আমি চশমা পড়েছি, কিন্তু ভিডিও যেভাবে টেপি বলে যে প্রচুর ভিডিও প্রমোশন ভিডিও করতে, প্রচুর কিন্তু সে ভিডিওগুলো যায় কোথায়, কোন চ্যানেলে চলে? আমরাও তো দেখে একটু ভিউজ দিতে পারি। মানে এই যে কটা ভিডিও, এই কটা ভিডিওই এর ভেতরেই চলে, যে শর্টস ভিডিওর মাধ্যমে বা এই ব্লগিংয়ের ভেতরে যে ভিডিও, এগুলোই কি প্রমোশন ভিডিও, না এক্সট্রা আলাদা আরও কোনো প্রমোশন ভিডিও আছে? মানে না, টেপি যেভাবে বলে, ও যেভাবে বলতে চায় যে প্রমোশন ভিডিও মানে ওর প্রচুর প্রমোশন ভিডিও চাপ মাথায়। মানে একটা ভিডিও চ্যানেল সে অটোগ্রাফ দেওয়ার মতন, পিছনে লাইন দিয়ে ফ্যান্সরা দাঁড়িয়ে রয়েছে, আর একটা অটোগ্রাফ দিতে দিতে শিরায় যন্ত্রণা উঠে গেছে, সেরকম ব্যাপার। কিন্তু সে প্রমোশন ভিডিও যেগুলো শ্যুট করে সেগুলো যায় কোথায়, সেগুলো দেখতে পাই না। যেমন জন্মদিন থেকে প্রমোশন ভিডিও করছে, সেই ভিডিওগুলো গেল কোথায়? দেখলাম বোধহয় 1 দিন আগে সেই সুরাটের পুরনো ভিডিওই চলছে, সেই ভিডিওগুলো যায় কোথায়? ভিডিও করা তো শুধু নয়, ভিডিও করা, ভিডিও এডিট করা, সেই ভিডিওগুলো পাঠানো, সেই ভিডিওগুলোর ভিতরে ভুল যদি ক্যান্সেল করে দেয়, আবার সেটাকে রিশ্যুট করা, আবার এডিট করা, একার পক্ষে না, খুব কষ্ট। বুঝতে পারছো তো টাকা রোজগার করা কতটা কষ্ট? এটা শ্বশুরবাড়ি থাকাকালীন এই সব হেটেকগুলো তো স্বামী নিয়ে নিত, ওই জন্য বুঝতে পারতে না। দেখো, আরেকজনকে আমি দেখিয়ে দিচ্ছি, হোম ডেলিভারি করে খাচ্ছে, সোয়াবিনের তরকারি, টমেটো, নিরামিষ ঘন্ট, আর রাতে মেয়েদের জন্য ডিমের চচ্চড়ি। হ্যাঁ, কারণ হচ্ছে ওই যে সুখে স্বামীর ভাত, সুখের ভাত খাবো না, সুখের ভাত। আমাদের বাড়িতে যে সত্যি বলছি, জিওল মাছ এনেছে, আমি জিওল মাছটা খেতে ভালোবাসি, জিওল মাছ এনেছে। আরে যাই করি তাই করি, বরের পয়সাই খাবো, কেন আমি খেটে খাটনির পয়সাগুলো দিয়ে আমি বাজার করে খেতে যাবো? অত না। হ্যাঁ, আমার পয়সা দিয়ে আমি বিলাসিতার জীবন কাটাবো, আমার ছেলের দরকার পড়ুক, আমার মেয়ের দরকার পড়ুক, এগুলো করব। সংসারের হেডেক, এটা একটা বিশাল বড় মস্ত বড় হেডেক। আমি এই হেডেক কেন নিতে যাব? বাজার করা, রান্না করা, এবং গ্যাস নেওয়া, এই গ্যাস একটা বিশাল, ইলেকট্রিক বিল, তারপরে হচ্ছে এই বাল্ব ঠাল্ব কেনা, এগুলো সাজানো, আমি না, নো 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 নো, এইসবের মধ্যে যাব না। শোনো, বুদ্ধিমান সেই হবে যে বলে না, তোর হাড় খাবো, তোর মাংস খাবো, তোর চামড়া দিয়ে ডুক 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 ডুগডুগি বাজাবো, তবু তোকে ছেড়ে যাবো না। ওই কোথায় যাবো রে, কোথায় যাবো আমি? আমার মেয়ে নিয়ে কোথায় যাবো? ওইখানেই থাকবো, চাই বেরো বেরো আমার বাড়ি থেকে। যতক্ষণ নিজের অস্তিত্ব আছে ততক্ষণ। এতে ঝগড়া করো, ঝাঁটি করো, এখানেও কিন্তু চুলোচুলি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, মারামারি হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও তোমার একটা সম্মান আছে। ওই স্বামী স্ত্রীর গণ্ডগোল, ওটা প্রতি ঘরে ঘরে। বর বউয়ের মারামারি, ও এখন প্রত্যেক ঘরে ঘরে। ও স্বামী স্ত্রী গণ্ডগোল, সেটা ঠিক, ওটা কোনো ব্যাপার না। এটা 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 কোথাও না কোথাও একটা সম্মানের জায়গা থেকে, সে বলে না, বুড়ো হয়ে যাক, খুনখুনে হয়ে যাক, তুত্তুরে হয়ে যাক, অশান্তি করুক, মারামারি করুক, চুলোচুলি করুক, সব করুক, এটা তুমি সে থানাতে গিয়েও বললেও সেখানেও তুমি সম্মান পাবা, কোর্টে গিয়ে দাঁড়িয়ে বললেও সেখানেও সম্মান পাবা, তুমি যেখানে দাঁড়িয়ে বলবো ও হ্যাঁ, এখন প্রত্যেক ঘরে ঘরে, আর কি বলবো আমাদের। কিন্তু এই যে বেরিয়ে যাওয়াটা কোনো সলিউশন হয় না। তো তেমনি টেপি যে বেরিয়ে গেছে, এই টেপি ফেরার নয়। আর এই যে মজাও পেয়ে গেছে, সে মজা একদম
ইয়ে করার নয়, তবে টেপির সাথে মিহিশিলির কখনোই কম্পেয়ার আসে না। কারণ আমার মনে হয় টেপির থেকে অনেকটাই বয়সে বড় মিহিশিলি, যার দুটো এত বড় বড় মেয়ে আছে, সেখানটায় ওর চিন্তাধারা, ওর ধৈর্য শক্তি, ওর মানে বুদ্ধি অন্যরকমভাবে খাটানো উচিত ছিল। এইগুলো কিছুই না, এরা জাস্ট ফর টাকা রোজগার করার জন্য, এটা টাকার পিচাস। এই টাকা রোজগার করার জন্য, টাকার জন্য এরা যা নয় তাই করে ফেলতে পারে। তোমরা ভালো করে জানবে, আমি যতদিন ধরো সত্যিকারের সন্দীপদের সাথে ওঠা বসা বা যাওয়া আসা যাই করেছি, আমি ইচ্ছা করলে আমি অনেক অনেক আরও বেশি টাকা রোজগার করতে পারতাম, অনেক বেশি। আমি এত বেশি টাকা রোজগার করতে পারতাম তোমরা ভাবতে পারবে না। প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড কিন্তু আমি তুলে ধরতে পারতাম। সন্দীপ কিন্তু বাধ্যবাধকতার মধ্যে আছে, কারণ সন্দীপ ডেলি ব্লগার, সন্দীপদের একটা কি দুটো ভিডিও আসে, তার বাইরে আসে না। আমি কিন্তু ডেলি ব্লগার নয়, আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্ত ইচ্ছা করলেই ভিডিও করে তোমাদের কাছে পাবলিক করে দিতে পারতাম। অনেক ভিডিও, অনেক সময় অনেক ভিডিও আমি করে রাখি, কিন্তু কখনোই ভিডিওগুলো দিই না, মন হয় না দিই না। আবার কখনো মন হলো, কোনো প্রয়োজন নেই, সেই সময় হয়তো একটা ছোট্ট করে একটা রিলসের মতো ছাড়লাম বা একটা ইয়ে ছাড়লাম। অনেক সময় আছে যে লোকে বলে যে আমি হয়তো যাই না, বা আমাদের বন্ডিং ভালো না, বা আমাদের মানে মিল নেই। যখন মার্কেটে দু নম্বরিভাবে ভুয়ো খবর ছড়াতে শুরু করে, তখন আমি টুক করে দিয়ে দিই। এটা হচ্ছে আমি। রোজগার, টাকা পয়সা তুমি প্রচুর রোজগার করবে, কিন্তু এই যে সময়গুলো যেগুলো চলে যাচ্ছে না, এগুলো একটা কলঙ্কের মতন, একটা বড় রেড কালারের দাগের মতন হয়ে তোমার জীবনে ঝুলতে থাকবে। আর এগুলো বয়সের দোষেই ভুল হয়। আর এগুলো ভুলগুলো শুধরানোর জন্য অবশ্যই তোমার পাশে সঠিক মানুষ থাকার দরকার। যেমন আমার পাশে ছিল, আমি কি এই ভুলগুলো করিনি? আমিও এই ভুলগুলো করেছি। আমি রাগ করে কোর্টে চলে গেছি, আমি কোর্টে সারাদিন বসে থেকেছি। আমি অবশ্যই সেখানে ক্রেডিট দেবো। আমার খুব ক্লোজ, আমার রিলেটিভের মধ্যেই পড়ে, সেও কোর্টে চাকরি করে, সেও আমাকে সেখানে বসিয়ে রেখেছে, বসিয়ে বলছে ঠিক আছে, মানে যেহেতু আমার মাথা গরম, আমি আজকে ডিভোর্স দেবই, আমার আর কোনো কথাই নেই, আমি আজকে লিখেই যাবো একতরফা, একদম আমার তরফ থেকে আমি ডিভোর্স দেবো। আমাকে সারাদিন কোর্টে বসিয়ে রেখে, ঠিক আছে আমি এই কাজটা সেরে নিয়েই উকিলের কাছে যাচ্ছি, ঠিক আছে আমি এই কাজটা সেরে নিয়ে উকিলের কাছে যাচ্ছি, আচ্ছা আমি এই কাজটা সেরে নিয়ে যাচ্ছি। করতে করতে যখন অনেক বেলা হয়ে গেছে, তখন বলছে ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো, বাড়ি যাও, আমি ফর্ম নিয়ে বাড়ি যাচ্ছি উকিলের সাথে কথা বলি। বাড়িতে এসে এত সুন্দর করে বোঝানো, মাম্পিকে, অর্ককে, আমাকে এক জায়গায় বসিয়ে এই যে বোঝানো যে ডিভোর্স দিয়ে দেওয়া মানে তুমি তো মুক্তি পেয়ে গেলে, মাম্পির কী হবে, অর্কর কী হবে, অর্কর ভবিষ্যৎটা কী হবে, মাম্পির, এই যে বোঝানো, এই বোঝানোর মানুষটা তখন এক ধরনের বুঝিয়েছে, এখন এক ধরনের আরও মানুষ আছে তারা বোঝায়। এই সবসময় দেখবে বড়রা, বড় হোক বয়সে ছোটই হোক, যাই হোক, তোমাকে তোমার ক্লোজ মানুষ যখন কিছু বলবে তার মধ্যে কিছু ভালো লুকিয়ে থাকে। সবাই যে খারাপ বুদ্ধি দেয় তা নয়, কিছু মানুষ কিন্তু ভালো বুদ্ধিও দেয়। আর সংসার ভাঙাতে ভালো বুদ্ধিটা বেশি করে মানুষ দেয়, কারণ সবাই চায় যে কোনো সংসার না ভেঙে জোড়া লাগে থাকুক। টেপির সংসার ভাঙা নিয়ে বেশিরভাগ মানুষই আমাকে ব্লেম করে, এবং আমার কমেন্ট বক্সে ভরে যাচ্ছে এখনও, আজও একটু আগে একটা কমেন্ট এসেছে, সেও বলছে যে তোমার কারণেই ওদের সংসারটা ভেঙেছে। এই যে বাবা, আর ভালোবাসা উতলে পড়ছে, ঠিক করেছে তোমার সাথে এই রকম করেছে মানে সন্দীপ। আর না, মানে সন্দীপ আর ইয়ের লাইফটাকে তুমি নষ্ট করেছো, অসভ্য মেয়ে একটা, তোমার লজ্জা করে না? দেখো, এটা 1 ঘন্টা আগে কমেন্টটা এসেছে, ঠিক 1 ঘন্টা আগে কমেন্টটা এসেছে। আর করেছে কমেন্টটা অর্পিতা বিশ্বাস বলে কেউ একজন। তার মানে এখনও ওরা ভাবতে চায় যে আমার কারণে ওরা স্বামী স্ত্রী মিল হয়নি, আমার কারণে ওরা এক জায়গায় হয়নি, আমার কারণে ওদের সংসারটা হয়নি। এইটা কিন্তু একেবারে পুরোপুরি মিথ্যে কথা। কারণ আমি সবসময় চেয়েছি বাচ্চাটা তার মা পাক, আর সন্দীপ তার গৃহিণী পাক, সংসারটা বেঁচে যাক। সংসার ভাঙা সহজ, কিন্তু সংসারটা জুড়ে রাখা খুব কঠিন। তখন আমি ওদের এতটা ক্লোজ ছিলাম না, বা আমার কথার অতটা প্রাধান্যও ছিল না ওদের কাছে যে আমি বলবো আর সেটাই ওরা শুনবে। টেপি চলে যাওয়ার প্রায় 5-7 দিন পর, কিন্তু 5-6 দিন, 5 দিনের মাথায়, 5 দিন কি 6 দিনের মাথায় আমি ওদের বাড়ি পৌঁছেছি। তারপরেও আবারও বলছি, তখনও যে একটুখানি যেটুকু কথা বলে এসেছি যে হ্যাঁ ওরা বাড়িতেই আছে আর ওরা ঠিক আছে, এইটুকুই তোমাদের কাছে জানাতে পেরেছি, বা এইটুকুই খবর তুলে ধরতে পেরেছি। তারপরে কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ করেনি, আমার সঙ্গে কোনো কথা বলেনি। আমি যেগুলো ভিডিওই করেছি, আমি ভিডিও দেখে দেখে, ভিডিও থেকে বুঝে, পুরনো ভিডিও সমস্ত দেখে, যাওয়ার আগের কিছু দিনের ভিডিওগুলো দেখে, সেখান থেকে আমরা তুলে ধরতে পেরেছি যে না, এদের পারিবারিক অশান্তিটা বেশ কয়েক মাস ধরেই হচ্ছে।
আর তার ভিতরে টেপি গা ছাড়া ভাব দিয়েছে সংসারের প্রতি, কারণ টেপির মন অন্য কোথাও গেছে। তাও আমরা এতটাও দূর ভাবতে পারিনি যে টেপির লাইফে সত্যি কোনো বয়ফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ডের জন্য সংসার ছেড়েছে। আমরা ভেবেছি জাস্ট ফর ফেসবুক ফ্রেন্ড, এটা হতেই পারে। আর ফেসবুক ফ্রেন্ডেও বাড়িতে প্রবলেম আসে, কারণ মেসেঞ্জারে মেসেজ করাটা একটা মারাত্মক নেশা। তুমি একটা লিখবে, ও একটা লিখবে, তুমি একটা লিখবে, ও একটা লিখবে, লেখালেখি করতে করতে কখন যে সময় পাস হয়ে যাবে তোমরা টের পাবে না। তো এটাও আমি ভেবেছি যে অল্প বয়স হতে পারে, এটার জন্যে এটা করেছে কিনা, কিন্তু না। পরে আমরা দেখতে পেলাম এটা আমাদের ভুল ধারণা ছিল, আদতেও সত্যি ওর লাইফে একটা অন্য কেউ এসেছে, সেই কারণে ওদের সংসারটা ভেঙেছে। আর এই সংসারটা ভাঙাটা রিয়েল সংসার ভাঙা, এটার ভেতরে আমার কোনো হাত নেই, আমার কোনো এর ভেতরে কোনো ভূমিকা নেই। এই সংসারটা জুড়ে রাখতে পারতো টেপির মা বাবা। এই সন্দীপদেরও বাড়িরও কারোর হাত নেই, কারণ এই সংসার জুড়ে রাখাতে সন্দীপদের বাড়ির কারোর কোনো হাত ছিল না। কারণ সন্দীপরা তখন মান সম্মানের খাতিরে এবং লজ্জা, চারিদিকে যে বদনামি, তার থেকে ভালো বাড়ির বউ বাড়ি ফিরে আসুক, যা হয়েছে হয়েছে সব ওরা ভুলে গিয়ে ওকে সাদরে গ্রহণ করবে বলে এরাও হাত খুলে দিয়েছিল। কারণ এদের কাছে তখন ওর ক্যারেক্টারের থেকে সন্দীপদের মান সম্মান, আর এই যে সমাজে আর এই যে ইউটিউবে এই যে মানুষ যেভাবে ছিছি থুতু, বা এই যে বউ চলে যাওয়ার যে কতটা মানে ন্যাক্কারজনক ঘটনা, সেইগুলোতেই ওরা বেশি করে মানে কষ্ট পাচ্ছিল বা লজ্জা পাচ্ছিল। সেইখানটায় যেভাবেই হোক ওকে মেনে নিত, যেভাবেই হোক ওকে মেনে নিত। শুধু এটার পুরোপুরি 100-200 যদি টেপির মা বাবা যদি একটু ম্যাচুরিটি দেখাতো বা মেয়ের সংসার বাঁচানোর চেষ্টা করতো, অবশ্যই সংসারটা বেঁচে যেত। এখন সবার আগে এই টেপির মা বাবাকে দোষ দাও, আমাকে নয়। টেপির মা বাবা প্রশ্রয় দিয়েছে, টেপির মা বাবার জায়গা দিয়েছে, টেপির মা বাবা চায়নি, তাই মেয়ের সংসারটা ভেঙে গেছে। আজকে আমাদেরও সংসারে অশান্তি হয়েছে, বহু অশান্তি হয়েছে। আমাদের রাত 1টা 1:30 2টোতেও মা বাবা তার বাড়ি থেকে চলে এসেছে আমার কাছে। আমার পাশের বাড়ির মামি সমস্তটা জানে। রাত 2টোতেও আমার মা বাপিকে আমি ফোন করেছি, মা বাপি চলে এসেছে। আসার পর কিছুই না, কিচ্ছু না। সব দোষ আমার, আর সব ভালো গুণ শুভর। এবার সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে, আমাকে দোষ-টোষ দিয়ে বাড়িতে রেখে দিই মা চলে গেছে। আবার পরের দিন সকালবেলায় এসে মা বাপি, দরকার পড়লে টেপির মা থাকতো ওখানে, মেয়ের কাছে থাকতো, 15-20 দিন থাকতো, মেয়ের সংসারটা গুছিয়ে সাজিয়ে টাজিয়ে দিয়ে আসতো। আমাদেরও করেছে। আমার মা এসে থাকেনি, আমার বাপি এসে থাকেনি, আমার মায়ের থেকে বেশি বাপি এসে রান্না বান্না, কাচাকুচি, ঘর মোছামুছি, জামাইকে খেতে দেয়া, মেয়েকে খেতে দেয়া, নাতিপুতি সামলানো সব করেছে, কাজেও গেছে। আবার ভেবো না যে আমার বাপির কাজ ছিল না। আমার বাপির চশমার ব্যবসা ছিল। উনিও অপটিক্যালস, মানে ডক্টর বি সামন্ত, আমাদের কৃষ্ণনগরের রামকৃষ্ণ মিশনের ওইখানে ডক্টর বি সামন্ত চেম্বারে আমার বাপির চেম্বার ছিল, ওখানে চশমা থাকতো। হুম, উনিও যথেষ্ট দক্ষ একজন মানুষ ছিলেন, কিন্তু সাংসারিকও একজন মানুষ ছিলেন। আর মেয়ের সুখের দিকে সবসময় তাকিয়ে থাকতেন। যে এই যে শ্বশুরবাড়ি মানে একটা সম্মানের জায়গা, শ্বশুরবাড়ি মানে একটা একটা ট্যাগ লাইন। শোনো, মজুমদার এই টাইটেলটার কিন্তু অনেকটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমার মন হলেই আমি সব কিছু নিয়ে ছিনিমিনি খেলতে পারি না। আমি ছিনিমিনি খেলা মানে আমার সাথে আমার বাচ্চা দুটোর লাইফটাকেও ছিনিমিনি করে ফেলা। এই টেপি যেগুলো করেছে, টেপির মা বাবার দোষ। টেপির মা বাবা প্রশ্রয় করেছে। আজকে একটা বাচ্চাকে এইরকমভাবে দোটানায় ফেলে দিয়েছে টেপির মা বাবা। সব কিছুর জন্য দায় টেপি আর টেপির মা বাবার। আর টেপির কারণে আরও কিছু পরিবার নষ্ট হবে। এই টেপির এই লোভ, এই লালসা, টেপির এই রকম দেখে অনেক মহিলাদের মনের এখন লোভ জন্মাচ্ছে। আর বাড়ি থেকে স্বামীকে ছেড়ে ভাড়া বাড়ি থেকে ওইগুলোর সিম্প্যাথি নিয়ে টাকা রোজগার করার প্ল্যান, পরিকল্পনা করছে। লাভ? লাভ আছে এতে কিছু? কাজই যদি দেখাতে না পারি, লাভটা কি আমার? আর শোনো, এইরকম বোরিং ওই ডেলি ব্লগ কেউ দেখে না। মানুষ কাজ, ওই যে এইসব তরকারি কাটা, বাটনা বাটা, গল্প করা, এগুলো মানুষ ফাস্ট ফরওয়ার্ডে করে কাজটাকে, ক্রিয়েটিভিটিটাকে দেখায়। মানুষ কত সুন্দর করে মানুষের কাছে একটা ব্লগ প্রেজেন্ট করবে। একটা না একটা ওনারা পেঁয়াজ একটা কাটছে তো কাটছেই, সেখানে গল্প করছে তো করছেই, শাকের ডাঁটা ছাড়াচ্ছে তো ছাড়াচ্ছেই, সেখানে গল্প করছে তো করছে। ক্যামেরা একটা সামনে দাঁড় করিয়ে রেখে দিলে কড়াই খুন্তি নাড়ছে, তেলের মধ্যে পেঁয়াজ দিল, পেঁয়াজটা ভাজা হচ্ছে তো হচ্ছেই। এইগুলো করেও 10 মিনিট টানতে পারছে না, ভাবো। তাহলে কি থাকছে ব্লগিংয়ের মধ্যে? মানুষ দেখবে। আর শ্বশুরবাড়ির ঢোকার রাস্তা এখন কি হবে আমি জানি না, কিন্তু যতক্ষণ
আমি জানি, ততক্ষণ জানি যে সব রিয়েল ঘটনা, এখানে কোনো মিথ্যে নয়, কোনো আর্টিফিশিয়াল নয়, কোনো দোটানা নয়, এখানে সত্যি সন্দীপ প্রবলেমে, আর সত্যি সন্দীপকে ওরা কেসে জর্জরিত করে দিয়েছে, আর ওরা প্রচুর পরিমাণে সন্দীপকে হ্যারেস করেছে, প্রচুর পরিমাণে। হ্যাঁ বলো, তুমি তো, হ্যাঁ বলো বলো। তবে যতই চেষ্টা করুক, যতই ইয়ে করুক, সন্দীপের মনে হয় না কোনো ক্ষতি ওরা করতে পারবে, কারণ সেভাবে এই দিদিভাই প্রত্যেকটা জিনিসকে আঁটে ঘাটে বেঁধে রেখেছে। আর এই যে ছেলের জন্য মরিয়া হয়ে থাকবে সারা জীবন, ছেলেকে দেখবো ছেলেকে দেখবো ছেলেকে দেখবো, যখন হাতে সুযোগ ছিল তখন ছেলের প্রতি কোনো ভালোবাসাও ছিল না, টানও ছিল না, মায়াও ছিল না, মমতাও ছিল না। কাজ সেরে নিয়ে 1 বছর একদম একদম টানা 1-1.5 বছর ফুর্তি মেরে প্রেমিকের সাথে, একদম যেন মনে হচ্ছে এটা হচ্ছে সেই প্রিপেয়ার করা একটা সুন্দর সাজানো গোছানো একটা পরিকল্পনা করে একটা বাচ্চাকে নেওয়া। আমরা বলি না বিয়ের করার পরে, এই বিয়ের পরপরই বাচ্চা কাচ্চা নিস না, আগে বছর দুয়েক যাক, আনন্দ ফুর্তি কর, ঘুরে টুরে বেড়া, তারপরে বাচ্চা এলে তো পায়ে বেরি। আমরা বিয়ের পর প্রত্যেকটা মানুষকে, আমাকেও বলেছে, আমার মা বাপ দিয়ে আমাকেও বলেছে যে যে মা, বিশেষ করে বাপি নয়, সরি, মা মাসিরা, যে এখন বাচ্চা কাচ্চা নিও না, যে বাচ্চা কাচ্চা নেওয়ার টাইম আছে, এখন হচ্ছে একটু একটু ঘোরো বেড়াও খাও দাও, তারপরে বাচ্চা কাচ্চা। তো তেমনি টেপিরও বিয়ের পর পর মানে ফোকলার কাছে যাওয়ার পর তখন বাচ্চার প্রতি টান ছিল না, কারণ তখন তো ফোকলার সাথে ফুর্তি মারা বাকি ছিল। ফোকলার ফুকলি মিলে ফুর্তি ঠুর্তি মেরে নিয়ে 1.5-2 বছর একদম আনন্দ সব কমপ্লিট করে তারপরে এখন মনে পড়েছে ছেলের কথা। মনে পড়লেই ছেলের কথা, যখনই ঘুম থেকে চোখ খুলে ছেলের কথা মনে পড়লেই ছেলেকে দিয়ে দেওয়া হবে? না না না, অত সস্তা নয় সব কাজ সারা। আর তোমরা বলছি যারা বারবার এইসব খবর ছড়াচ্ছ, বারবার এই ভ্রান্ত ধারণা রাখছো যে সত্যি ওদের মধ্যে কিছু হয়নি, এগুলো নাটক, এগুলো কিন্তু মিথ্যে কথা। ওদের মধ্যে অনেক বড় প্রবলেম, আর সত্যিকারের প্রবলেম হয়েছিল, যে কারণে টেপি চলে গেছে। এদের ভেতরে সবথেকে বড় প্রবলেম হচ্ছে টাকার প্রবলেম, মানে লোভ। টেপির ভেতরে আর টেপির ফ্যামিলির ভেতরে প্রচুর লোভ, টাকার লোভ প্রচুর, যে লোভের কারণে মানে ওই লোভ ধরে রাখতে পারে না, ওই লোভের জন্যেই কিন্তু আজকে এই পরিস্থিতি হয়েছে। মানে নিজের হাতে রোজগার করব, নিজের টাকা নিজে উড়াবো, নিজের মতো ব্যাংক ব্যালেন্স করবো। দেখো না, বলো, প্রত্যেক মাসে ওরা কেনাকাটা করে, প্রত্যেক মাসে। খাওয়া দাওয়ার স্টাইল দেখো, বাইরের খাবার খাওয়া দেখো, এইগুলো কোনো মেয়ে তার শ্বশুরবাড়ির থাকাকালীন হয় না। শ্বশুরবাড়িতে তাদের বাড়ির একটা নিজস্ব নিয়ম আছে। আমার মেয়ে যতই চাক, আমি কিন্তু কোনো সময় আমার মেয়েকে সেই সব খাবারগুলো অ্যালাউ করি না যেগুলো আমরা খাই না। খুব বেশি হলে মাঝে মধ্যে, সপ্তাহে প্রতি সন্ধেবেলায় হলেই ও চাইবে ওই কি মানে নানান ভ্যারাইটিস খাবার খেতে, অনলাইনে অর্ডার করবো এ করবো। মাসে একদিন বা 15 দিনে একদিন আমি আনতে দিই। ও ও চাইলে কিন্তু প্রতিদিনই বিকেলবেলায় কিছু না কিছু খেতে চায়, ফ্রেঞ্চ ফ্রাই হ্যান ত্যান। সেই জন্যে বকা দিয়ে এখন কি করে, নিজে নিজেই কিছু না কিছু ওই ইয়েতে দেখে, নেটে দেখে খাবার রান্নাগুলো, সেগুলো করে নেয় বাড়িতে। হ্যাঁ, ডিম দিয়ে, তারপরে আলুর কি পাতলা পাতলা স্লাইস করে কি কি করে সব, কালকে দেখলাম একটা খাবার করেছে, বেশ সুন্দর, খেতেও টেস্ট লাগছিল। আর মাম্পি এইসব মানে এগুলো আমার মনে হয় বেশিরভাগ কোরিয়ান খাবার, কোরিয়ান খাবারগুলোই এইগুলো দেখে টিভিতে, দেখার পর ওইগুলোই বাড়িতে ট্রাই করে। তা ও বাড়িতে ট্রাই করে, বাড়িতে তাজা করে খাক, কিন্তু ওগুলো অনলাইনে অর্ডার দিয়ে হোম গাদা গাদা টাকা দিয়ে ওই খাবার খাওয়ার কোনো দরকার নেই। তুমি বাড়িতে খা, কিনে আনতে গেলে 300-350, বাড়িতে খেলে 30 টাকাও খরচ না। তাহলে আমি 350 টাকা কেন দিতে যাব? 30 টাকা যেখানে লাগছে না, বাড়িতে তো সব আছে। যদি না থাকতো একরকম, বাড়িতে মোটামুটি তোমার সবই থাকে। হ্যাঁ, মাসে একদিন ওকে খেতে দিতেই হবে, নাহলে আমাকেই খেয়ে নেবে। তেমনি কিন্তু টেপি মানে একেবারে অবাধ্য, একবার অবাধিত, অবাধ স্বাধীনতা। যখন মন চাইলে বাইরে বিরিয়ানি এনে খেয়ে নিচ্ছে, যখনই মন চাইছে বাইরে থেকে এটা এনে খেয়ে নিচ্ছে। ওদের কোনো ইয়ে নেই। এই ফুচকার আলু কাবলি, চানাচুর, তারপরে হচ্ছে চুরমুর, কি কি খায় না, বাপরে কি খাবার, ঘুগনি, যা পায় ও, যা খাবার পায় মোটামুটি সব খাবার খায়, কিচ্ছু বাদ দেখে না। এগুলো শ্বশুরবাড়িতে হয় না। তো এইগুলো যেমন আমি আমার মেয়েকে করতে দিই না, তেমনি নিশ্চয়ই আমি আমার বৌমাকেও করতে দেবো না। হ্যাঁ, মাসে একদিন খাও বা 15 দিনে একদিন খাও। তবে শর্মির মাও ভীষণ স্ট্রিক্ট, শর্মিকেও এসব খেতে দেয় না, অর্ককেও এসব খেতে দেয় না, মানে ভীষণভাবে ওদের বাড়ি থেকেও রেস্ট্রিকশান। আমার বাড়ি থেকে তো আমি অর্ককে সব সময় বলে দিই, এই না, একদম এইসব খাবার খাবি না। বরং তোমরা যদি মনে করো যে না 15 দিন 20 দিন অন্তর স্বামী স্ত্রী গিয়ে কোনো রেস্টুরেন্টে বসে খেয়ে আসো, ডাল ভাত বা মাংস ভাত, পোলাও ভাত, এটা ভালো, এটা খারাপ না, এটা ভালো।
কিন্তু ওইসব ওই পিৎজা বার্গার হ্যান ত্যান মোমোজ কী সব কী কী নাম আছে আমি বলতে পারবো না, ফ্রেঞ্চ নুডলস কী কী সব আছে, ওই সবগুলো না খাওয়াই ভালো। এইটা যাই হোক, এটা আমি আমার কথা তোমাদের বললাম। তেমনি তোমরা প্লিজ কেউ এই ভুয়ো খবরটা ছড়িও না, বা এই ভুয়ো খবরের দিকে কানও দিও না যে এরা নাটক করছে। না, এরা কোনো নাটক করছে না, এদের কোনো নাটক না, এটা রিয়েল ঘটনা। আর টেপির যে স্বাধীনতা, যে আনন্দ, যে উৎফুল্লতা, যে মানে বাঁধন ছাড়া, যে ছাড়া গরু, ছাড়া বাঁদর, এদেরকে কখনো খাঁচায় ঢোকানো যায় না, বা এদেরকে কোনোদিন এনে আর ঘরে রাখা যায় না। পোষ্য মানে বললাম, মানে বলছি যারা ঘরে থাকার, তারা বাইরের জগতে যেতে চায় না। আর যারা বাইরের জগতে একবার আনন্দ পেয়ে যাবে, তারা কখনোই এই ফ্যামিলি বন্ডিং বা ফ্যামিলি এই ব্যারিগেটের মধ্যে পড়তে চাইবে না। এইগুলো হচ্ছে এখনকার বর্তমানের চিন্তাধারা। আর এখন বর্তমান খুব ফাস্ট ফরওয়ার্ডে খুব খারাপ দিকে এগোচ্ছে, তাই তুমি যতই বলো, বলে বলে তোমার মুখ থেকে ফেনা উঠে যাবে, তোমার থুতু শুকিয়ে যাবে, তবুও তুমি মানুষকে বোঝাতে পারবে না। কারণ প্রত্যেকটা মানুষই এখন চায় আমি নারী, আমি স্বাধীনতা, আমার স্বাধীনতা আমার অধিকার, আর আমি স্বাধীনভাবেই বাঁচতে চাই, আমার স্বাধীনতার দরকার। আর তোমার স্বাধীনতার কথা ভাবতে গিয়ে আরও 5টা নারীও বলবে আমিও স্বাধীন, আমিও নারী, আমারও স্বাধীনতার দরকার। আমি বা কেন পরের বাড়িতে ঝিয়ের মতো পড়ে থাকবো, আমি বা কেন আমার মাথা নিচু করে থাকবো, আমি বা কেন আমার পরিশ্রমের সবটাই এদের কাছে বিলিয়ে দেব। তাই ভীষণ দ্রুত হারে খারাপের দিকে আমাদের পৃথিবী এগোচ্ছে। এখানটায় আমি 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 বক্তা হিসেবে বললে কিচ্ছু হবে না, আর আমরা বক্তা হিসেবে বলে কি, তবে তুমি যেটা করবে, তোমার কর্মফল তোমাকে সেটাই ফেরত দেবে। কখনোই ভুল এমন কাজ করো না, বা তোমার অধিকার তুমি ছেড়ো না। এটা আমি মিশিলিকেও বলছি, তোমার মেয়েদের অধিকার এইভাবে ছেড়ে মেয়েগুলোকে কষ্ট দিও না। মেয়েগুলোর সুখে থাকা, মেয়েগুলোর ভালো থাকার অধিকার মেয়েগুলোর বাবার আছে। মেয়েগুলোর পুরো আরামকা জিন্দেগি কাটাবে, এবং ওর বাবার ছত্রছায়ার সেই অধিকারটা ওকে ভগবান দিয়েছে, ওর বাবা দিয়েছে, আর ওকে আইন দিয়েছে। আর ও এই কর্মটা করে এসেছে। সেই জায়গায় তোমার কিছু স্বার্থ সাধন করার জন্য বাচ্চা মেয়েগুলোকে দিয়ে এরকমভাবে ইয়ে করো না। আর টেপিকে বলবো মিথ্যেভাবে বেশি দূর যেতে পারবে না। দেখলে তো মুখ থুবড়ে পড়লে, ছেলে পেলে এরকম করে অনেকবার শুধু দুয়ারে দুয়ারে ঘুরবে। কারণ ছেলে তোমার কোলে যাওয়ার জন্য একদম উন্মুক্ত হাত খুলে রেডি ছিল। তোমার সময়ই ছিল না ছেলেকে কোলে নেওয়ার, তোমার প্রয়োজনই পড়েছিল না। কারণ তখন তুমি ফোকলার কোলে দোল খাচ্ছিলে, তখন তোমার ফোকলাকে বেশি প্রয়োজন ছিল। ফোকলার মানে সাথে তুমি লাইফটাকে তখন বেশি করে এন্টারটেনিং করার জন্যে, বেশি করে রোমান্স করার জন্য, বেশি করে আনন্দ উপভোগ করার জন্য তুমি সেই সময়টাকে বেঁচেছিলে, ছেলেকে বাঁচনি। তাই এখন যতই হাপিত্তিস করো, ছেলে তুমি পাচ্ছ না অত সহজে, এটা তুমি মনে রেখো। আর লড়াই যতক্ষণ পারবে অবশ্যই লড়াই করে যাবে। আর লড়াইয়ের সাথে তোমরাও কিন্তু অনেকটা হার্ডওয়ার্ক করেছো। তোমরা এতদিন ধরে সন্দীপের পাশে থেকে যে লড়াইটা চালিয়ে গেছো, হট করে তোমরা সন্দীপের হাত ছেড়ে দিও না, এটা আমার রিকোয়েস্ট। কারণ কোথাও না কোথাও এখানে আমারও মনে হবে আমি দোষী হয়ে যাচ্ছি, বা আমি দোষী হয়ে যাব যে আমার কারণে সন্দীপের চ্যানেল নষ্ট হয়েছে, বা আমার কারণে সন্দীপের প্রবলেম এসেছে। আমি চাই তোমরা সন্দীপের পাশে থাকো, ওকে হেল্প করো। কারণ কৃষাণুর দিকে তাকিয়ে, আমি কৃষাণু না থাকলে কখনোই ওদের বাড়িতে আমি যেতামই, কিন্তু হয়তো এতটা জড়াতাম না। আমি যেতামই হয়তো খোঁজ নিতে, যে আদৌ ঘটনাটা কী ঘটেছে, আদৌ মানুষটা কোথায় গেল। কারণ 5 দিন ধরে ওরা ভিডিও দিচ্ছিল না বলে, সেই কারণেই আমি ওদের বাড়িতে যাওয়া, না হলে আর কোনো কারণ নেই। আর কৃষাণুকে যে এত মানুষ ভালোবাসে সেটা তোমরা সবাই জানো, দেখেছো, যে কৃষাণুর প্রতি প্রচুর মানুষের টান ভালোবাসা। আর কৃষাণুর একটা ফুলের মতো শিশু। দেখো, সত্যিকারের যার মা থাকে না, তার অনেক দিকে অনেক প্রবলেম আসে। তাই এরা কিন্তু চেষ্টা করছে প্রাণপণ দিয়ে বাচ্চাটাকে সব দিক থেকে মানে ঠিক রাখার। তোমরাও ওকে ততটাই ভালোবাসা দিয়েছো, তা তোমাদের ভালোবাসা থেকে প্লিজ ওকে বঞ্চিত করো না। তোমরা ওইভাবেই ওকে ভালোবাসতে থাকো। আর কৃষাণুকে আশীর্বাদ করো। এতদিনের যে লড়াই, যে হার্ডওয়ার্ক তোমরা করেছো, তার এখন ফলাফল পাওয়ার সময়। তাই তোমরা ওর হাত ছাড়বে না, এটা আমার রিকোয়েস্ট। আর ভুল করলে অবশ্যই ওকে সঠিক পথটা দেখিয়ে দেবে, বলবে, বারবার বলবে এটা ভুল পথ, এদিকে যেও না, এটা সঠিক পথ, এদিকে যাও। যদি সঠিকটা বেছে নেয় তাহলে খুব ভালো, ভুল পথে গেলে তো গেল।
তা আমার সবসময় কথা, তুমি যে গাছ বুনবে তুমি সেই গাছই কাটবে। তার জন্যে বীজ ছড়াবার আগে বারবার চেক করে নাও বীজগুলো যে ছড়াচ্ছি সেগুলো সঠিক কিনা। একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরলে অনেক ভালো ভালো ফলাফল পাবে। ধৈর্যে মেয়া ফলে। ইয়েস, আমি সবসময় বলি ধৈর্যে মেয়া ফলে। তবে টেপির মতো ধৈর্য ধরতে যেও না। নিজের অধিকার ছেড়ে ধৈর্য। আবারও ডেটটা মিস হয়ে গেল। টেপি ব্যাড লাক। ব্যাড লাক তো অবশ্যই, পরিশ্রমই করে যাচ্ছ, একদিন হাঁপিয়ে যাবে। এই পরিশ্রম করতে করতে একদিন হাঁপিয়ে যাবে। এই বয়সে এত দ্রুত চশমা চলে এসেছে, পরিশ্রমেরই তো ফল। এরপর চোখ মুখে কালি পড়তে শুরু করবে, পরিশ্রমেরই ফল। যখন ভেতরে ভেতরে টেনশন চাপ আসবে, বা শ্বশুরবাড়িতে কেমন বিন্দাস ছিলে দেখো, ভিউজ হোক চাই না হোক, মাসে টাকা আসুক চাই না আসুক, তোমার কিন্তু কোনো টেনশন ছিল না। লাইফ ছিল ঝিঙালালা এবং সুখময়। এত প্রেশার নিতে হতো না, এত প্রমোশন ভিডিও, এত এডিট, এত ভিডিওর মানে টাকা, সেই টাকাগুলো তোমার এখন টাকা প্রয়োজন, তুমি এখন মরিয়া, টাকা তোমার লাগবেই লাগবে। নেশা হয়ে গেছে না, প্রতি মাসে একটা মোটা অ্যামাউন্ট ঢুকে। তো সেই জায়গায় এখন তোমার চোখে মুখে চিন্তার ছাপ আসবে, কালি পড়বে, কত কি হবে দেখো। এটা সত্যি কথা বলছি আমি, বাস্তব সত্যি কথা, মিথ্যা কথা একটু বলছি না। যে ওরা প্ল্যান করেছিল এবং আবার খুব শিগগিরই ফিরে আসবে। প্রথম দিকে চান্স নিচ্ছিল, মানে পরে পরে যখন চান্স নিচ্ছিল তখন আর চান্স পাচ্ছিল না। কারণ তার আগে সন্দীপরা অনেক সেধেছে, অনেক তেল মাখিয়েছে, অনেকভাবে বলার চেষ্টা করেছে। কেন রে, কেন কেন, কিরে কেন টেপে, কিতনে আদমি থে রে, অনেক দুর্বল ভেবে ফেলেছিল। এই অনেক দুর্বল ভেবে ফেলার ফল আজকে টিপি ভুগতেছে। ইস, এত দুর্বল ভাবতে নেই কাউকে কখনো। আজকে তোমাদের আরেকটা গুড অ্যাডভাইস দিচ্ছি, কখনো কোনো মানুষকে ছোট করে দেখতে নেই। সবসময় তার অকাতের, যে তার অকাত কোথায়, হ্যাঁ, হাস, আমি ছাড়া ও জিরো, আমার পাওয়ারেই আজকে ও দাঁড়িয়ে আছে, এই কথাটা কখনোই ভাবতে নেই। তোমার পাওয়ার তোমার কাছে, আমার পাওয়ার আমার কাছে। আমার আমার তো নিজস্ব কিছু পাওয়ার থাকবেই, যে পাওয়ারের জন্যে আমি দাঁড়িয়ে থাকবো, তাই না? তোমারও নিজস্ব কিছু পার্সোনাল পাওয়ার আছে, যে কারণে তোমাকে মানুষ এত ভালোবাসবে। তো সেই ভালোবাসাটা কেন ভালোবাসছে, প্রথমত এই ভিউয়ার্সটা কেন ভালোবাসে, সে কেন ভালোবাসেটা খোঁজো। তোমার কি কারণে তোমাকে এতগুলো মানুষ ভালোবাসে, আর কেন সেই মানুষগুলো ভালোবাসা দিতে তোমাকে কৃপণতা করে না, সেই মানুষগুলোর কথা ভাবো। সবসময় নিজের কথা ভাবলে হবে না। সব জায়গায় যদি নিজের কথা, নিজের স্বার্থ, নিজে আমি মহান, আমি বড়, আমার ফটো বেশি দামি, আমার ফেস বেশি দামি, আমার বলার টেকনিকটা বেশি দামি, এটা যখন তুমি নিজের ভেতরে একটা অহংকার, একটা দম্ভ চলে আসবে, তখনই মানুষ তোমাকে ছুঁড়ে ফেলবে। তাই দম্ভ অহংকারটাকে সবসময় মাটির তলায় চাপা দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে হাত জোর করে আমিও বলছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। আর কিছু করার আগে অন্তপক্ষে চিন্তা ভাবনা করে করো। কারণ একবার দুবার তিনবার, বারবার মানুষ কিন্তু চান্স দেয় না। তাই সব সময় মাথা ঠান্ডা রাখবে, বলার আগে ভাববে কি বলছি। আমি তো একটি মানুষটাকেই চিনতাম যে বলার আগে অনেকবার ভাবে যে কি বলছি। হঠাৎ করে এরকম পরিবর্তন দেখে কেমন যেন আমিও কনফিউজড হয়ে গেছি যে এটা কী ছিল। তা যা ছিল ছিল, চলো সব ভুলে গিয়ে নতুনভাবে শুরু করো, নতুনভাবে থাকো, নতুনভাবে আবারও জীবনযাত্রাটা তুলে ধরো। আর সব সময় মাথায় রাখবে, ভালো কর্ম করবে, ভালো ফলাফল অবশ্যই পাবে। আর দ্রুত খারাপের দিকে সমাজ যাচ্ছে, সিস্টেম যাচ্ছে, কিন্তু কর্মফল যাচ্ছে না। কর্মফল কিন্তু তুমি তোমার সেটাই পাবে যেটা তুমি কর্ম করবে। তাই কে কোন দিকে খারাপ করলো না করলো সেটা না দেখে আমি কি করব সেটা হচ্ছে আসল সিদ্ধান্ত। তাই আমি আমার সিদ্ধান্তটা আমি নেব, ধীরে সুস্থে, হুটোপাটা করে না। আর তোমাদেরকে কি বললাম, টেপি বাচ্চা পায়নি, পাবে না, আগামী দিনে পাওয়ার আশা হয়তো একটুখানি আছে, চোখের দেখা দেখতে পাবে। আর দ্বিতীয়ত হচ্ছে
এটা কোনো নাটক না। তবে টেপিকে যদি আমি একটা অ্যাডভাইস দিতে চাই, আমি একটা গুড অ্যাডভাইস দেবো। ভালোভাবে দুটো ফ্যামিলি মিলে আবারও বসো, বসে কথা বলে ডিভোর্সটা দিয়ে নিয়ে তুমি তোমার লাইফে এগিয়ে যাও, আর ওকে ওর লাইফে এগোতে ছেড়ে দাও। তাহলে ও স্বাধীনভাবে বাঁচতে পারবে, তুমিও স্বাধীনভাবে বাঁচতে পারবে। কিন্তু এই যে তুমি ভাবো যে একে ডিভোর্স দিয়ে দিলে তোমার কন্টেন্ট একটা বড় হাতছাড়া হয়ে যাবে, তাহলে তুমি আখেরে লসই খাবে, বড় সড়ো লস। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আমার কথাটা তোমরা বুঝেছো কি না আমি জানি না, আমি লাস্টবারের মতো বলে দিচ্ছি, আহ, এটা কোনো নাটক নয়, এটা রিয়েল ঘটনা, আর ঘটনাগুলো সত্যি ঘটছে। কোর্টের ব্যাপারটাও তোমাদের কাছে ক্লিয়ার করব, যে কোর্টের ওখানে যে কৃষাণুকে যে নিতে এসেছিলো সেটা নাটক ছিল। মুখে জুতোর বাড়ি মেরে মেরে ওই কিছু দালালকে একবারে দেব, একবারে জুতোর বাড়ি মুখের মধ্যে ঠাস ঠাস করে মেরে। নাটক ছিল না, কোনটা নাটক কোনটা সত্যি। আমার সাথে সন্দীপের এতদিনের চলাফেরা সমস্ত ঘটনা সব সত্যি। ওখানে কোথাও নাটকীয়তা ছিল না, কোথাও ভনিতা ছিল না, কোথাও মিথ্যা কথা ছিল না। আমি একটা কাজ একদমই ইউটিউবে করি না, সেটা হলো মিথ্যা কথা বলা। কারণ আমি জানি আমি তোমাদেরকে আজকে একটা মিথ্যা কথা বলবো, কালকে আমি ভুলে যাব, পরশু আমি আবার গোল 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 করে তোমাদেরকে ভুল বার্তা দিতে থাকবো। কিন্তু যদি আমি সঠিকটা বলি, সঠিক কখনোই ব্রেন থেকে বেরোয় না। তো আমি যতবার আমাকে জিজ্ঞেস করবো, আমি তোমাদেরকে সঠিকটাই তুলে ধরবো। এখানে টেপির মাই পারত টেপির আর সন্দীপের সংসারটা বাঁচিয়ে দিতে, যেটা করেনি, ওর মা বাবাই পারত। রোজগার, টাকাটা এত জরুরি না মানুষের, টাকার জন্য কি করছে না মানুষ। সবাই ভালো থাকবে, ভালো থাকাটা জরুরি।